মার্কিনীরা এবং ইউরোপীয় জাতিগুলো লুটেরা জাতি, সেই 200 বছর আগে তারা উপনিবেশ স্থাপন করেছিল, আর এখন হলো এটা উপনিবেশের পরের ধাপ। এটা আধুনিক সিস্টেম, উপর দিয়ে মনে হবে আপনি স্বাধীন, আসলে কিন্তু আপনি আরো বেশি পড়াচ্ছেন। ট্রাম্প চেয়েছিল কি? ট্রাম্পের ওই 14 দফা প্রস্তাবের মধ্যে, হ্যাঁ তোমরা আমাদের কাছে আত্মসমর্পণ করো, তোমাদের সব ইউরেনিয়াম আমাদের দিয়ে দাও, তোমাদের কোনো মিসাইল টেকনোলজি থাকবে না, তোমরা 12 বছর কোনো পরমাণু নিয়ে গবেষণাও করতে পারবে না, হ্যাঁ হরমুজ খুলে দাও, হরমুজ খুলে দাও, তোমাদের টাকা যেগুলো আমরা মতো আটকে রাখছি করে, আপনার ব্যাংকে আমার টাকা রাখছি, আপনি বললেন আমার টাকা আমি আটকায় দিলাম, দিব না। তো এটা কি হলো? এটা তো একটা অসভ্য, মানে পৃথিবীর মানুষ এবং পৃথিবী যে কত অসভ্যতার স্তরে আছে এটা আমরা কিন্তু ভালো করে, সাম্প্রতিক সর্বশেষ অবস্থা কিন্তু আমরা এখন ভারতে দেখতে পাচ্ছি যে মুসলমান হওয়ার কারণে এই নাগরিকগুলোকে ভোট দিতে দিবে না, ভোট দিলেও তাদেরকে পিটাবে, মসজিদে ঢুইকা ধর্ম পালন করতে দিবে না, সেইখানে অন্যরা অথচ এইটা নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, বললেই আপনি হয়ে যাবেন সাম্প্রদায়িক। ইরানের রাহবারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা যুদ্ধবিরতিকে আপনাদের জন্য শেষ সুযোগ হিসাবে দিয়েছি এবং কসম আজকের পর আর কোনো যুদ্ধবিরতি বা আলোচনা হবে না। এই যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ, হয় আমরা বিজয় নিয়ে বের হব, নয়তো শাহাদাত বরণ করব। আলোর অনুপস্থিতি অন্ধকার, হ্যাঁ আমরা এখন অন্ধকার যুগে আছি এবং ইরান আলো জ্বালানোর চেষ্টা করছে। তো আলো যখন উপস্থিত হবে তখন অন্ধকার এমনিতেই বিদরিত হয়ে যাবে। স্বাভাবিকভাবেই ইসরায়েল এখন একটা ভঙ্গুর অবস্থায়, এখন যদি তাকে একটা চরম চপেটাঘাত করা যায় সে পৃথিবী থেকে বিদায় নেবে। সুপ্রিয় দর্শক, বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আদিবে বিশ্ব আলোচনা দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের পক্ষ থেকে স্বাগত। আচ্ছা, আদিবের চোখে নিশ্চয়ই পড়েছে যে আমরা এই কয়েকদিন যে একটা জিনিস অপেক্ষা করছিলাম, পুরো বিশ্ব অপেক্ষা করছিল, সেটা ছিল ইরানের জবাব। মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা প্রস্তাব পাঠিয়েছিল, সেটা কি জবাব হয় আমরা সর্বশেষ দেখলাম যে জবাবটা পাঠানো হয়েছে এবং জবাবটা মনোপ্রত হয়নি ট্রাম্পের, এমনও বলা হয়েছে সেই এই জবাবটা তিনি ছুঁড়ে ফেলেছেন। এছাড়াও আপনার যেটাকে বলে এই অস্থিরতা, আবার তেলের দাম বেড়েছে, ট্রাম্পের কিছু হুঁশিয়ারি আছে, আর ওইদিকে ইসরায়েলি সেনাবাহিনীতে সংকট, এই যে আপনার আবার একটা পিছিয়ে গেল বৈঠকটা বা মনোপুত হলো না, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যে 14 দফা প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছিল, এগুলো সেই পুরনো চর্বিত চর্বণ। আচ্ছা, সে সবসময় একটাই চাওয়া যে ইরান আমার কাছে আত্মসমর্পণ করবে। মূল কথা হইলো এইটা। তো ইরান হলো পৃথিবীর ইতিহাসে একটা সর্বোচ্চ স্বাধীন জাতি, যারা কখনো পরাধীনতার শৃঙ্খলের বেশিক্ষণ থাকতে হয়নি। যদিও ছোটোখাটো সময় হয়তো ব্রিটিশরা একবার গিয়েছিল, কিন্তু তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে। এবং আপনি জানেন যে ইরানের টেলিভিশনগুলোতে এই যে আমাদের বাংলাদেশি বা ভারতীয় যে সিনেমা দেখায়, যে একজন মাত্র 30,000 ব্রিটিশ সৈন্য, তাও ব্রিটিশ সৈন্য না, এই স্থানীয় সৈন্য দিয়ে ব্রিটিশ কমান্ডে সৈন্য এবং ভারতীয় 30 কোটি লোক সেই সময়কার হিসাবে, যে 30,000 সৈন্য কি করে 30 কোটি লোককে নিয়ন্ত্রণ করেছে, ইরানিরা সেখানে হাসে। কারণ ইরানের তখনকার জনসংখ্যা ছিল 1 কোটি সামথিং, এবং সেইটাকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েক লাখ ব্রিটিশ সৈন্য সেখানে নিতে হয়েছিল। এবং ইরানিরা এমন প্রতিরোধ গড়ে তুলেছে যে ব্রিটিশ সৈন্যরা তাদের জীবন তো দিয়েছেই এবং সেখান থেকে পালিয়ে গিয়েছে। তো সেইখানে তারা ওই ছবিতে আমাদের যে সিনেমায় দেখায় যে 200 লোককে রশি দিয়ে বেঁধে 2 জন সৈন্য নিয়ে যাচ্ছে, এইটা দেখলে ওরা হাসে যে এই জাতি কতটাই নিম্নমানের, হ্যাঁ, যে স্বাধীনতার স্পৃহা যাদের মধ্যে নাই। তো এইরকম, তো ইরানিরা হলো স্বাধীন স্পৃহা সম্পন্ন জাতি। তো তাদেরকে তো আসলে ট্রাম্প চেয়েছিল কি? ট্রাম্পের ওই 14 দফা প্রস্তাবের মধ্যে, হ্যাঁ তোমরা আমাদের কাছে আত্মসমর্পণ করো, তোমাদের সব ইউরেনিয়াম আমাদের দিয়ে দাও, তোমাদের কোনো মিসাইল টেকনোলজি থাকবে না, তোমরা 12 বছর কোনো পরমাণু নিয়ে গবেষণাও করতে পারবে না, হ্যাঁ হরমুজ খুলে দাও, হরমুজ খুলে দাও, তোমাদের টাকা যেগুলো আমরা ডাকাতের মতো আটকায় রাখছি তো গুন্ডামি করে, আপনার ব্যাংকে আমার টাকা রাখছি, আপনি বললেন আমার টাকা আমি আটকায় দিলাম, দিব না। তো এটা কি হলো? এটা তো একটা অসভ্য, মানে পৃথিবীর মানুষ এবং পৃথিবী যে কত অসভ্যতার স্তরে আছে এটা আমরা কিন্তু ভালো করে, হ্যাঁ কিন্তু এটা আমরা নানান আবরণে এটাকে ঢেকে রাখি, বলি যে না এটা সভ্য, এটা গণতন্ত্র, এটা মানবাধিকার, এগুলি সবই বোগাস। হ্যাঁ, মার্কিনীরা এবং ইউরোপীয় জাতিগুলো আসলে লুটেরা জাতি, সেই 200 বছর আগে তারা উপনিবেশ স্থাপন করেছিল, আর এখন হলো এটা উপনিবেশের পরের ধাপ।
এটা আধুনিক সিস্টেম, উপর দিয়ে মনে হবে আপনি স্বাধীন, আসলে কিন্তু আপনি আরো বেশি পরাধীন। মানে পাশ্চাত্য একটা চাকচিক্য দিয়ে ওই একই জিনিস আপনাকে ঢেকে রাখা হচ্ছে। তো এই হলো এদের অবস্থা, এবং এটার সাম্প্রতিক সর্বশেষ অবস্থা কিন্তু আমরা এখন ভারতে দেখতে পাচ্ছি যে মুসলমান হওয়ার কারণে এই নাগরিকগুলোকে ভোট দিতে দিবে না, ভোট দিলেও তাদেরকে পিটাবে, মসজিদে ঢুইকা ধর্ম পালন করতে দিবে না, সেইখানে অন্যরা অথচ এইটা নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, বললেই আপনি হয়ে যাবেন সাম্প্রদায়িক। হ্যাঁ, তো এই এক অদ্ভুত সমীকরণ দুনিয়ায় চলছে। তো এইটা থেকে দুনিয়া শীঘ্রই বের হয়ে আসবে, এটার সময়, কারণ এই আলোর অনুপস্থিতি অন্ধকার। হ্যাঁ, আমরা এখন অন্ধকার যুগে আছি এবং ইরান আলো জ্বালানোর চেষ্টা করছে। তো আলো যখন উপস্থিত হবে তখন অন্ধকার এমনিতেই বিদরিত হয়ে যাবে। তো এই যে ট্রাম্প ইরানের জবাবটা তার পছন্দ হয়নি, সে বলছে এটা আমার মোটেও পছন্দ হয়নি, এটি অগ্রহণযোগ্য। মানে উনি যা চাইবেন ইরানকে দখল করে। এবং উনি আরেকটা জায়গায় তার বক্তব্যে বলছেন যে 47 বছর যাবৎ ইরান আমাদেরকে ঠেকিয়ে রেখেছে, মানে 47 বছর যাবৎ তারা চেষ্টা করছে ইরানকে দখল করার জন্য, এটা স্বীকার করলো। কত তাইলে কিসের গণতন্ত্র? গণতন্ত্র তো আপনি বলবেন যে ওই স্থানীয় জনগণ যেটা পছন্দ করে তাদের, তো স্থানীয় জনগণ তো আপনাকে পছন্দ করছে না, আর আপনি জোর করে ঢুকতে চাচ্ছেন কিছু দালাল তৈরি করে। এবং এটাও বলছে যে আমাদের 41,000 লোক মারা গেছে, মানে যে যারা যে মার্কিন এবং ইসরায়েলের পক্ষে ইরানের ভিতরে বিক্ষোভ করছিল, ইরানকে অস্থিতিশীল করতেছিল, এদের অনেকেই তো ভাড়াটে, এবং এরা ইউরোপ প্রবাসী অনেকে ছিল, এবং এরা ইউরোপ থেকে দেশে ফেরার সময় এক একজনের কাছে লাখ লাখ ডলার দিয়ে পাঠাইতো, ইউরো দিয়ে পাঠাইতো, যে তোরা গিয়ে অন্যদের মাঝে এগুলো বিলি কর এবং অস্থিতিশীলতা তৈরি করে। তো এই অবস্থায় তারা এটা পারেনি। এবং ইরানের কিন্তু সাফ প্রস্তাব যে প্রথম কথা হলো সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে, একদম ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, সব জায়গায় যেখানেই আমেরিকানরা ইসরায়েলিরা ফাইট করতেছে, এই ফাইট সব বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে তারা এই ধরনের কোনো অপকর্ম করবে না, এটার গ্যারান্টি দিতে হবে। এই গ্যারান্টর কে হবে? রাশিয়া আর চীন, কারণ অন্য কারো গ্যারান্টিতে এখানে কোনো কাজই করবে না। তারপরে বলা হয়েছে যে ঘাঁটি থাকতে পারবে না না। হ্যাঁ, তো ইরানিরা যে জবাব দিয়েছে, মানে এই জবাবের কিছু হিন্টস বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে ইরানের এবং বিদেশি, সেখানে ইরানিরা বলতেছে যে জনগণের মৌলিক অধিকার রক্ষার উপর ভিত্তি করেই আমাদের এই জবাব তৈরি হয়েছে, কারণ আমাদের জনগণের মৌলিক অধিকার তো আগে ঠিক রাখতে হবে, তারপরে আপনি কে, ট্রাম্প নাকি। আচ্ছা, তারপরে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পিত এই যে কি বলে মিথ্যাচার, এটাকে প্রত্যাখ্যান করছে। এবং একই সাথে ইরান বলছে যে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, এই যে তোমরা আমাদের উপর আইসা আক্রমণ করছো, আমাদের ক্ষয়ক্ষতি, ক্ষতিপূরণ দিতে হবে, এবং হরমুজের উপর ইরানের সার্বভৌমত্ব স্বীকার করে নিতে হবে। এটা তো স্বাভাবিক একটা ঘটনা, আপনার দেশের উপর থেকে একটা যাবে, এটা আপনি এটা। তারপরে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়ে এবং জব্দকৃত সমস্ত সম্পদ ফেরত দেয়া, এবং এর পরের ধাপে বলছে মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি তল্পা গুটায় ফেলতে হবে। তো এখন আরেকটা জিনিস এর মধ্যে কিন্তু ইরানের যে রাহবার সাইয়েদ মুস্তাফা খামেনি, ওনার স্বাস্থ্যের অবস্থা ওনার ডেপুটি একজন ব্যাখ্যা করেছেন সংবাদ সম্মেলনে। এবং গতকাল আমরা দেখেছি যে ইরানের এই যে যুদ্ধের পর থেকে এই প্রথমবারের মতো ইরানের জেনারেলদের সাথে উনি সশরীরে বৈঠক করেছেন বলে খবর বেরিয়েছে। হ্যাঁ, তার মানে কিন্তু ইনি নতুন করে আবার বার্তা দিয়েছেন, এবং এই বার্তা কিন্তু সাধারণ বার্তা না, সেটা আমরা আরো শেষের দিকে আলাপ করব। এর মধ্যে আরেকটা যে বিশ্ববাজারে যে তেলের দাম, ওই প্রতি বছরই কিন্তু প্রতি সপ্তাহে একই ঘটনা ট্রাম্প ঘটায়, যে ছুটির আগের দিন বলে যে হ্যাঁ শান্তি, স্বাভাবিকভাবে যেদিন খুলবে ওই দিন আর এটা এফেক্ট পড়ে না, কিন্তু এইবার কিন্তু এটা এফেক্ট পড়েছে। এবং $98, যেটা $98.48 যে দাম নেমে এসেছিল পার ব্যারেল, সেটা আবার কিন্তু 104.50 গিয়ে দাঁড়িয়েছে। তো এইভাবে করলে আসলে, এবং আপনি দেখেন বিশ্ব বাণিজ্যে কিন্তু এই গত 70 দিনে একটা ভয়াবহ একটা হিসাব মতে $644+ বিলিয়ন বাণিজ্য বন্ধ। তো এই বন্ধ হওয়া মানে কি? এইটা কিন্তু আসলে মার্কিন অর্থনীতির উপরই চাপ, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে, তো সারা পৃথিবীর অর্থনীতিও মার্কিন অর্থনীতির উপর নির্ভরশীল। তো যেখানেই ক্ষতিটা হোক এই চাপটা কিন্তু মার্কিন অর্থনীতিতে গিয়ে পড়বে। এবং সামনে দেখতে পাচ্ছি যে এই যে 14 তারিখ, আজকে 11 তারিখ, তো ব্লুমবার্গ মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে যে ট্রাম্পের যে চীন সফর, এইটা আসলে মূলত ইরানকে কেন্দ্র করেই, এবং সেইখানে মূল আলোচনার বিষয় থাকবে যে চীন যেন ইরানের কাছে অস্ত্র বিক্রি না করে এবং ইরানের থেকে যেন তেল না কিনে, এই জন্য ট্রাম্প আর কি শি জিনপিংকে চাপ দিবেন। তো শি জিনপিংকে চাপ দেওয়ার অবস্থানে কি আমেরিকা আছে? আর না, শি জিনপিংরা তাদেরকে পুছে 2 পয়সা দিয়া। হ্যাঁ, তারা চুপচাপ ঠান্ডা মাথায় খেলে আর কি।
তো এখন দেখা যাক সামনে কি দাঁড়ায় আর কি। আপনার এই যুদ্ধটার ফলে বা যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতার ফলে চীন একদিক থেকে নিজেকে স্থিতিশীল, তারপর ভরসা করার মতো একটি দেশ, বিনিয়োগের একটা দেশ কিন্তু তৈরি করছে, অন্যদিকে ট্রাম্প কিন্তু যুদ্ধবাজ। তারপরে আপনার যখন তখন রেজিম চেঞ্জের একটা যে এই যুদ্ধটা কিন্তু চীনকে অনেক আগিয়ে দিছে। আমি একটু দর্শকদের কাছে ফিরে আসে, তারপরে আপনি বাকি অংশ বলবেন এবং ইসরায়েলের যে সেনাবাহিনী সংকট হয়েছে এটা নিয়ে একটু আলাপ করেন, আর আপনার কাছে বাকি যা আছে সেটা আমাদেরকে বলেন। আজকের অনুষ্ঠানে প্রথম দর্শক হচ্ছে সামিউল ইসলাম, উনি লিখছেন অনেক সুন্দর আলোচনা হয়, কুয়েত থেকে দেখছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে, কুয়েত প্রবাসী ভাই বোনদের জানার জন্য আমাদের শুভেচ্ছা। বিলাল লিখছেন আতিক ভাইয়ের আলোচনা খুবই সুন্দর, আতিক ভাইয়ের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি, আরো বেশি করে আমাদের অনুষ্ঠান দেখবেন। মুসলিম মিয়া লিখছেন আসসালামু আলাইকুম ভাইয়া, মুসলমানদের চিরশত্রু ইহুদিরা এখন বড় শত্রু ট্রাম্প নেতানিয়াহু, এই দুইজনে একজনকে কেন এখনো মারতে পারছে না ইরান? কারণ ইরানের ঘটনা হলে এই ব্যক্তি আসলে এরা পুতুল, সামনে এদেরকে পিছনে চালায় বিভিন্ন প্রশাসন রয়েছে, বিভিন্ন লবিস্ট রয়েছে, আপনি সেটা ইহুদি লবিস্ট বলেন, তারপরে মিডিয়া মোগল যে রয়েছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে, আর কিছু অস্ত্র কোম্পানির আছে লকার হিল থেকে শুরু করে বোয়িং টোয়িং, এরাই মূলত এদেরকে চালায়। তাই এই দুটা সরে গেলে আরো দুটা নতুন আসবে, এটাতে কোনো নাই। আর ইউএসবি বেল ভ্যালি লিখছেন আপনাদের খবরের অপেক্ষায় আছে। ধন্যবাদ আপনাকে। আতিক ভাই যেটা বলছিলেন আপনি, মানে ট্রাম্প কিন্তু আমরা বললাম না যে আগেই, সে কিন্তু যুদ্ধ থেকে সরে যায়নি, সে হলো জাস্ট একটা সময় ক্ষেপণ করে এটা একটা করতেছে, রিফিলিং যারা আমরা বলি। যে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি কে দেয়া সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছিলেন যে যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে জনমনে বিভ্রান্তি থাকতে পারে, তবে ইরানি বাহিনী পরাজিত হয়েছে, কিন্তু আমাদের অভিযান পুরোপুরি শেষ হয়ে যায়নি। এবং আপনি গতকাল ট্রাম্প আর নেতানিয়াহু 50 মিনিট টেলিফোন কলে আলাপ করেছে। তো এই আলাপ মানিত হলো গিয়ে যে যুদ্ধ আবার শুরু, তাই না? এইটারে তো আমরা অন্যভাবে করতে পারি না। এবং এইটা কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না। গতকাল থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে ইরানের যে রাহবার সাইদ আলী মুস্তফা খামেনি, তার পক্ষ থেকে হোয়াইট হাউসে যে বার্তা পাঠানো হয়েছে, এবং এই বার্তায় বলে দেওয়া হয়েছে যে আমরা পুরোপুরি বিশ্বাস করেছিলাম যে আপনারা যুদ্ধবিরতির অনুরোধ করেছিলেন কেবল নিজেদের জাহাজ ও অস্ত্র পুনরায় প্রস্তুত করার জন্য, কিন্তু আমরা আপনাদেরকে এই সময় দিয়েছিলাম যে আপনাদের বোকামি এবং দুর্বলতা বিশ্বের কাছে ফুটিয়ে তোলার জন্য। হ্যাঁ, তো তিনি আরও বলেছেন যে আগামী আপনারা যে মজুদ করেছেন তা দিয়ে 2 সপ্তাহ হয়তো আমাদের সাথে যুদ্ধ করতে পারবেন, আর বেশি পারবেন না, কারণ আমাদের কাছে এরকম 10 বছরেও শেষ করার মতো যুদ্ধাস্ত্র আছে আর কি। তো এবং এটা বলেছেন যে তিনি আরও বলেছেন, ইরানি ওই প্রতিবেদনে বলেছে তেল আবিব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের বিরুদ্ধেও ব্যাপক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে, এবং 10,000 ক্ষেপণাস্ত্র এইসব গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য রেডি করা আছে। তো এবং ইরানের রাহবারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা যুদ্ধবিরতিকে আপনাদের জন্য শেষ সুযোগ হিসাবে দিয়েছি, এবং আল্লাহর কসম আজকের পর আর কোনো যুদ্ধবিরতি বা আলোচনা হবে না। এই যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ, হয় আমরা বিজয় নিয়ে বের হব, নয়তো শাহাদাত বরণ করব। তার মানে তো ফাইনাল একটা, তো ইটস এ ফাইনাল কাউন্টডাউন। হ্যাঁ, তো আমেরিকানরা কিভাবে এটা নিচ্ছে, তো তারপরে ওই যে আমেরিকানরা বারবার বলতেছে আর কি এগুলো। এবং ইরানের যে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আছেন একজন সিনিয়র জরিয়ান, উনি বলছে যে চুক্তি হলেও যে কোনো অজুহাতেই মার্কিনীরা আবার এটা লঙ্ঘন করবে। তার মানে ইরানিরা চুক্তির দিকে আর যাচ্ছে না, সব দিকের মেসেজেই ক্লিয়ার হচ্ছে, এবং একটা ফাইনাল যুদ্ধের দিকেই পৃথিবী আগাচ্ছে বলা যায়। আর আপনি যেটা বললেন যে আপনার ইসরায়েলি সেনাবাহিনীর যে সেনা সংকট হিমশিম খাচ্ছে তেল আবিব, তাহলে একটা দেশ আসলে কয়টা সেক্টরে যুদ্ধ করতেছে, মানে ফ্রন্ট তো অনেকগুলো খুলে গেছে এখন। একটা হলো সে লেবানন ফ্রন্টে যুদ্ধ করতেছে, তারপরে ফিলিস্তিনের 2টা ফ্রন্টে, একটা পশ্চিম তীর আর একটা হলো মিশর সীমান্তবর্তী যে উপত্যকা এলাকা, ওই এলাকায়। আবার এদিকে সে সরাসরি ইরানের বিরুদ্ধে হামলা করতেছে, আবার এদিকে সে ইরাকে এসে বসতেছে। আমরা মিডিয়ায় দেখলাম যে ইরাকের একটা মরুভূমিতে তার গোপন একটা বেজ, একজন ম্যাশ চালক, সে হঠাৎ ওখানে ম্যাশ চালাইতে ভুলে চলে গেছে তার পশু প্রাণীগুলো, ওগুলোকে উদ্ধার করতে গিয়ে সেই তখন সে এসে ইরাকি কর্তৃপক্ষকে জানায়, তখন ইরাকি আর্মির লোকজন সেখানে
তদন্ত করতে গেলে তাদের উপর হামলা করে এবং সেখানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে আপনি জানেন যে ইরাকে তো আসলে সেই ধরনের মানে বাংলাদেশের মতো আসলে সরকার নেই, ওখানে এক একটা অঞ্চল এক একটা গ্রুপ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মুক্তাদা আল সদরের গ্রুপ, হাসদার সাবি, আমরা জানি ইরাকের যে প্রতিরোধ যোদ্ধাদের মানে 30-40টা প্রতিরোধ যোদ্ধাদের একটা অ্যাসোসিয়েশন, তারাই মূলত আসলে মূল ক্ষমতাধর। তো তারা যখন পরে ওইখানে ইসরায়েল তো তখন বুঝে ফেলছে যে এখন তো হাসদার সাবি আসবে, তো স্বভাবত তারা যখন গেছে গিয়ে আর ওইখানে কিছু খুঁজে পায়নি, তখন তাদের ওই ব্যবহৃত এবং পরিত্যক্ত জিনিসপত্র ছাড়া তারা ওইখান থেকে পালাইছে। এবং ওই বিভিন্ন আলোচনা যেটা জানা গেছে ওইখানে ইসরায়েল খুবই অত্যাধুনিক জিনিসপত্র রাখছিল, মানে অত্যাধুনিক বলতে কারণ মরুভূমির মাঝে তো ওইভাবে একটা বিশাল বিমানবন্দর তারা বানাইতে পারবে না, আর এগুলাও করতে সাহস পাইছে যেহেতু ইরাকটা মূলত আমেরিকান নিয়ন্ত্রণে ছিল এতদিন, বেসিক্যালি এই যুদ্ধের শুরু থেকে। মাঝে থেকে গিয়ে যখন আমেরিকান বেসগুলায় হামলা শুরু হলো তখন ইসরায়েলিরা আসলে একটু পিছু টান দিচ্ছে, তো বুঝছে যে অবস্থা খারাপ। এবং তারা এখানে এমন ধরনের বিমান রেখেছিল যেটা আমরা যে গল্প উপন্যাসে দেখি যে একই জায়গায় দাঁড়ায় ল্যান্ড করতে পারে, হ্যাঁ, এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি যেটা আসলে প্রকাশ্যে দেখা যায়নি, কিন্তু এর বাস্তব প্রয়োগ তো আমরা দেখতে পাচ্ছি যে ইরানের উপর কোত্থেকে হামলা হয়েছে অনেক সময় ইরানিরাও টের পাইল না, তো এখন তো দেখা যাচ্ছে এই জায়গায়। এবং এর আগের যুদ্ধে আপনি খেয়াল করবেন আজারবাইজানে কিন্তু ইসরায়েলি ঘাঁটি আছে, এর আগের যুদ্ধে যে 6 মাস আগে যে যুদ্ধটা ছিল তখন কিন্তু আজারবাইজান থেকেও ইসরায়েল ইরানে হামলা করছিল। তার মানে আশেপাশে আপনার সাইপ্রাস আছে, গ্রিস আছে, আজারবাইজান, মিডল ইস্টের দেশগুলা এরকম আরো গোপন ঘাঁটি থাকতে পারে। তো যার ফলে ইরানিরা তো আসলেই একটা বিশাল প্রবলেমের মধ্যে, আর স্বাভাবিকভাবে এত সারা পৃথিবীর সমস্ত ধরনের আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসছে, এখানে তো ইরানিরা এটা বুঝতে না পারারই কথা। তো এই যে দেখেন ইসরায়েলের এরকম 4 থেকে 5টা ফ্রন্টে যুদ্ধ করছে, আবার ইয়েমেনের থেকেও হ্যাঁ, আবার ইয়েমেন থেকেও হামলার শিকার হয়, তারা সব দিকেই মেকআপ করতে হয়। তো এই সব করতে গিয়ে কিন্তু আবার এর আগেই যখন হামলা হয়েছিল তখন কিন্তু ইসরায়েলি যারা একটু বুদ্ধিমান, আপনি জানেন যে পৃথিবীর যে কোনো দেশের একটু সম্পদশালী লোকরা কিন্তু আগে দেশ, আর যাদের আর্থিক সামর্থ্য খুব একটা নেই তারাই কিন্তু পড়ে থাকে, তারাও চান্স নেয়। তো যার ফলে ইসরায়েলি আর্মিতে তো এমনি জনসংকট, ইসরায়েলের জনসংখ্যা কমে যাচ্ছে, তারা বেরিয়ে যাচ্ছে। অলরেডি আমরা 20 থেকে 30 লাখ ইসরায়েলি জনগণ ইসরায়েল ছেড়ে দিছে বলে আমরা বিভিন্ন রিপোর্টগুলো থেকে অ্যাডজাস্ট করতে পারছি। আর যারা আছে তাদের মধ্যেও একটা বিরাট অংশ আছে, ইসরায়েলিদের একটা গ্রুপ আছে জানেন, ইহুদিদের, যারা কি যেন নাম, তারা মানে যুদ্ধে বিশ্বাসী না এবং তারা রাষ্ট্রীয় বিশ্বাসী না, হারিদি সম্প্রদায়ের লোকজন, এটা একটা 13% আছে। তো 13% যদি থাকে ধরেন 70 লাখের 13% তো প্রায় 8-9 লাখ, এবং তাদের যুদ্ধের কোনো নাই, তারা যুদ্ধের কোনো এবং তাদেরকে জোর করে ধরে মাঝে মাঝে যুদ্ধের ট্রেনিং দেওয়া হয়। যদিও আপনি জানেন যে ইসরায়েলের প্রতিটি নাগরিকই সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত, একইভাবে ইরানেরও কিন্তু প্রতিটি নাগরিকই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত। তো সেই হিসাবে ইসরায়েলের সকল লোকই সেনা এবং ইরানের লোকজনও সবাই সেনা। তো এখন এই ইসরায়েলের তারপরেও এই যে আপনার যেমন হঠাৎ করে এই যে প্রতিরোধ আন্দোলনের এরা যখন ইসরায়েলের উপর 23 সালে ওই যে বিভিন্ন বেলুন টেলুন দিয়ে খেলনা যন্ত্রপাতি দিয়ে উড়ে গিয়ে হামলা করলো, হতাহতের ঘটনা ঘটলো, তখন কিন্তু ওদের ভিতরে একটা আতঙ্কিত হয়ে গেল যে হ্যাঁ আমরা এটা কই আছি, যে কোনো সময় তো আমাদেরও মেরে ফেলবে। তো এর ফলে এবং এই দীর্ঘদিনের যুদ্ধে আপনার সৈনিক তো একটা সীমিত, ইসরায়েলের তো 1 থেকে 2 লাখ হয়তো রেগুলার সৈন্য, তো এরা যখন নিয়মিত ফাইট করতেছে এবং ফ্রন্ট লাইনে কিন্তু সবসময় নতুন সৈন্যের প্রয়োজন হয়, আহত বা অনেক দিন যাবত যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এই জাতীয় সৈন্য দিয়ে কিন্তু যুদ্ধ করা হবে না। এরপরে আবার সম্প্রতি আমরা জানলাম যে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এক ধরনের ক্যাবল দিয়া ড্রোন বানায়, ওইটা দিয়া সম্মুখ সারিতে হামলা করতেছে এবং এইটা কোনো রাডার টাডার ফাইবার দিয়ে। তো যার ফলে ইসরায়েলি সৈন্যদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক, হ্যাঁ, এই আতঙ্কের মধ্যে অনেকেই আপনার ফিল্ড ছেড়ে ভাগতেছে, হ্যাঁ, তো যার ফলে এবং 18 বছরে যে ওদের একটা ইসরায়েলি আর্মির ছিল যে ওই আর্মিতে ঢোকার পর 18 বছর হইলে তারা বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় পেয়ে যাবেন। তো এখন নর্মাল যারা আছে তারাও এগুলো থেকে ছাড় চায় এবং ভিয়েতনাম যুদ্ধের মতো অবস্থা হয়েছে যে ভিয়েতকং গেরিলারা যখন হামলা করতো মার্কিন বাহিনীর উপর, তখন মার্কিনীরা অস্ত্র সব ফালায় পালাইতো। এখন কিন্তু ইসরায়েলের অনেক ফ্রন্টেই আমরা এই ধরনের খবর দেখতে পাই এবং যার কারণে দেখবেন নেতানিয়াহু রিস্ক নিয়া হইলো যুদ্ধের ময়দানে গিয়া এবং আর্মির প্রধান মনোবল চাঙ্গা করার চেষ্টা করে, কিন্তু মূল সংখ্যা হলো যে প্রচুর হতাহতের ঘটনায় এবং হসপিটালাইজিং এর ঘটনায় এই সৈন্যদের মনোবল ভেঙে গেছে। কারণ যেই সৈন্য দেখে যে তার সহকর্মী মারা গেছে, তাদের যে শেষকৃত্য হলো বা তার সহকর্মী হসপিটালাইজ একটার পর একটা যাইতেছে, তখন কিন্তু সে আর যুদ্ধ করার মতো সাহস পায় না। এইখানে আবার নতুন সৈন্য আইনে এই পরিস্থিতি বুঝতেও সময় লাগে।
যুদ্ধ তো এরকম না যে একটা চায়ের কাপ দিল, এটা সরে আরেকটা চায়ের কাপে ভরে দিলাম, বিষয়টা এরকম না। যুদ্ধ একটা মনস্তাত্ত্বিক, প্রযুক্তি এবং সময়ের খেলা। আর তারা তো দেশের জন্য যুদ্ধ করছে। আতিক ভাই, আপনি খেয়াল করছেন তাদের আক্রমণটা হচ্ছে দখল করার আক্রমণ। এমন তো না তারা আক্রান্ত হচ্ছে তারা দেশকে রক্ষা করতে, সে অন্যের উপর আক্রমণ করতে গিয়ে নিজে আক্রান্ত হচ্ছে। তো যার ফলে তার মধ্যে কিন্তু ওই মনোবলটা চাঙ্গা নাই, এবং যার ফলে এবং ইসরায়েলি বাহিনী একদম বহুমুখী ফ্রন্টে লড়াই করতে গিয়েও হিমশিম খাচ্ছে। তারপরে তাদের তো ধরেন হামলার কারণে প্রচুর অস্ত্র, বড় বড় ট্যাঙ্ক, তারপরে বুলডোজার টুলডোজার এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের কিন্তু যান্ত্রিক সামর্থ্য কমে যাচ্ছে, এবং তাদের এই যে তারা যেগুলা বললো যে আয়রন ডোম টোম নানান ধরনের সবকিছু তারা যুদ্ধের ময়দানে ফেল করতেছে। এবং ইসরায়েলের জনগণ এই প্রথমবারের মতো এক টানা 30-40 দিন তারা বাংকারে ছিল, এবং জেরুজালেম যেটা মানে যুদ্ধের মূল সেক্টর থেকে পিছে পশ্চিম তীর এলাকা, ওইখানে কিন্তু ইরানিরাও খুব বেশি মিসাইল টিজাইল মারে না, বা ইয়েমেন থেকেও আসে না। কারণ হলো ওইখানে জেরুজালেম জানেন যে মুসলমানদের কাছে একটা পবিত্র স্থান, সেইখানে মার্কিনীরা দূতাবাস বানিয়েছে। তো সেইখানকার যে মার্কিন রাষ্ট্রদূত, সে বলছে যে সে কন্টিনিউ 30 দিন সে এবং তার কুকুরটি বাংকারের ভিতরে ছিল। তো সে তাও 2-1 ওইটা এসে উপরের অফিসের কাজ টাজ করতে বাইরেছে, কিন্তু তার কুকুরটি ভয়ে বের হয়নি। তার মানে কুকুরের মধ্যে তো একটা ন্যাচারাল আক্রমণ হওয়ার বিষয়গুলো থাকে। তো এইবার বুঝেন যে যেখানে মার্কিন রাষ্ট্রদূত 30 দিন বাইরে, তাহলে ইসরায়েলের এই জনগণের অবস্থা কি হবে? তো এই জনগণ কি আবার নেতানিয়াহুর সাপোর্ট দেওয়ার জন্য তার বাহিনীতে যোগ দিবে? আর বাহিনীতে যারা আছে তারাই এমনি পলায়ন পর যান বাঁচাতে চাইতেছে। তো স্বাভাবিকভাবেই ইসরায়েল এখন একটা ভঙ্গুর অবস্থায়। এখন যদি তাকে একটা চরম চপেটাঘাত করা যায়, সে পৃথিবী থেকে বিদায় নেবে। আচ্ছা, ধন্যবাদ আতিক ভাই আজকে অনুষ্ঠানে প্রাণবন্ত আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো চট করে একটু জানিয়ে দেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যেটা বারবার বলি, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন। আমাদের বিষয় আলোচনায় আপনারা যদি জিওপলিটিক্যালের যে কোনো বিষয় যদি জানতে চান, জাস্ট খালি লিখে দেবেন সাবজেক্টটা আমাদের কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করবো সেই বিষয়ে আতিক ভাইয়ের সাথে আরও ডিটেলস আলাপ আলোচনা করার জন্য। আর বিজ্ঞাপন আর প্রমোশনের জন্য ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমাদের লোকজন আছে, আপনারা চাইলে এই ব্যাপারে আপনারা আলাপ আলোচনা করতে পারেন। এই বলে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। আতিক ভাইকে সঙ্গে নিয়ে আসবো। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।